ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতেই মেয়াদ শেষ। মানহীন টিফিনে ক্ষোভ। ৫,০০০ কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে দুষছেন পরিচালক। হামু উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু। ১০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে রেড। এবং ঢাকার বাইরে জমে উঠছে কোরবানির পশুর হাট। সিরাজগঞ্জে খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। রাত জেগে পাহারায় খামারিরা, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শিশুদের ফ্রি স্কুল ফিডিং এর নামে ৫,০০০ কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী। অসুস্থের ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামেই খরচ করা হচ্ছে ৬.৫ কোটি টাকা। দেখব রাইদুল ইসলাম শুভ রিপোর্ট। প্রাথমিকে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৫০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় ৫,৫০০ কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে এই যে শর্ট পড়েছে, আজকে পড়লো। কেউ ডিম পাইছে, আবার কেউ ২টা করে পাইছে, লাস্টে দাঁড়াইছে হ্যাঁ আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে ৪ দিন সময় লেগে যায়। তাহলে এটি ৭ তারিখে উৎপাদন হয়ে ৭ তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে ৪০০ কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের ২৬টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় ৩০ থেকে ৫০ ঘন্টা, অর্থাৎ ১.৫ থেকে ২ দিন পর। অনুসন্ধানে দেখা যায় ২০২৫-২৬ অর্থ বছরে ২,১৬১ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের ১,৯৮০ কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য ২৪০ কোটি টাকার কাজ পেয়েছে। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই দায় সারছেন। উল্টো আউটসোর্সিংয়ের জন্য টেন্ডার দেওয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে ৫৮ কোটি টাকার। শুধু তাই নয়, ১৫০টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৬.৫ কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচে ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। লিকুইড হ্যান্ডওয়াশ তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। ১৫০ কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। হামু উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি ১৫০০রও বেশি। শুরুতে টিকা দেয়া ৩০ উপজেলায় আক্রান্ত শূন্যে নেমেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে।
প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে 2 মাসে বিপর্যস্ত অবস্থায় হাম পরিস্থিতি। এই সময়ে মৃত্যু ছাড়িয়েছে 450 আর আক্রান্ত প্রায় 60,000। হাম প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। জনসচেতনতা বাড়াতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে উঠে আসে হাম পরিস্থিতির চিত্র। এ সময় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল করা এবং পিআইসিইউ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা নিয়েও। কিউডেঙ্গা ইজ এ ডেঙ্গি ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ এটি ব্যবহার করছে, প্রায় 41টির মতো দেশ। আমাদের দেশে ব্যবহার করা যায় কি যায় না সেটি নিয়ে একটি হাইলি এম্পাওয়ার্ড অ্যান্ড টেকনিক্যাল কমিটি করে বিবেচনা করা যেতে পারে। আক্রান্ত শিশুদের আসলে ঢাকায় আনতে আনতে তাদের অবস্থা আরো অনেক কাহিল হয়ে যায়, এজন্য ফিল্ডে হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। 30 উপজেলায় হামের রোগে শূন্যে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। হাম সহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইট পাটকেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হন অন্তত 20 জন। রোববার বেলা 11টার দিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে ঢোকার সময় মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীদের এক অংশ। এ সময় ভিসি সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 12 জনের অবস্থা আশঙ্কাজনক, তারপরে বেশি খারাপ হলো আপনার 3 জন। সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুই পক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে এক অংশের শিক্ষার্থীরা। সময় সংবাদ, গাজীপুর। জনপদের সময়ে আরও থাকছে। বদলে যাচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সালিমপুর। 70 একর জায়গায় নির্মাণ হবে অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে 2000 আসামি স্থানান্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গ্রেফতার দাবিতে চলমান আন্দোলন 3 দিনের জন্য স্থগিত করেছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ক্যাম্পাসের নিরাপত্তার ব্যর্থতার অভিযোগে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির পদত্যাগও দাবি করেছেন। এদিকে অভিযুক্তকে শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার সহ বেশ কিছু দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, সেখানে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো প্রশাসনের টনক নড়তেছে না। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়টা আসলে কার? নিরাপত্তা শাখার, প্রক্টরিয়াল বডির। ওনারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা না দেখে ওনারা আমাদেরকে বলুক যে আসলে এটার অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবে। কেন একটা তুচ্ছ আসামি এখনো গ্রেফতার হতে পারেনি, এখানে আসলে আমাদের প্রশ্ন আসে যে অবশ্যই প্রশাসনের গাফিলতি এখানে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের নামে গত 15 মে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাসভবনের সামনে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগ তাদের।
তবে অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 14টি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রক্টর। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, NSI, DGFI এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। গত 12 মে রাতে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেসা হল এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। এরপর থেকে অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরেই হচ্ছে দেশের অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে সেখানে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলা 2000 আসামিকে। নতুন এই কারাগার নির্মাণে 70 একর জায়গা বরাদ্দ পাচ্ছে কর্তৃপক্ষ। আসামি রাখার পাশাপাশি থাকবে বন্দি পুনর্বাসনের ব্যবস্থাও। কমলদের রিপোর্ট। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে। এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে, সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন হলো। বর্তমানে বন্দি 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দি 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোর হাজতে কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে কারণ আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, পলাতক অভিযুক্ত স্বামী নিখোঁজের 6 দিন পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার। চট্টগ্রামে আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম। সকালে সংবাদ সম্মেলনে পেশাদারিত্ব নিয়ে কাজ না করার সদস্যদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এবং সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দিব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই। এবং এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। এবং সেক্ষেত্রে আমরা দেখা যাক আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে দিব। সাতক্ষীরা অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে নানার বাড়িতে থাকতেন সাদ্দাম হোসেন ও তার স্ত্রী তাসলিমা খাতুন। সম্প্রতি তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল আনে, স্ত্রীকে না জানিয়ে ছাগল বিক্রি করে দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার রাতেও বাকবিতণ্ডায় জড়ান। পরে পরিবারের লোকজন তসলিমার গলা কাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত তসলিমা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পলাতক স্বামী সাদ্দামকে ধরতে পুলিশের অভিযান চলছে। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 6 দিন পর পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বিজিবি জানায় শনিবার রাতে শিবগঞ্জের হাকিমপুর সীমান্তের পদ্মার চরে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখলে থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি শওকত আলীর বলে শনাক্ত করে তার পরিবার। জানায় গত মে থেকে নিখোঁজ ছিলেন শওকত। স্থানীয়রা জানান চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন খামারিরা। রিঙ্কু কুন্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়া এসে দেখেছে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নারায়ণগঞ্জে 5000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। 2টি কারখানাকে জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। দুপুরে সিদ্ধিরগঞ্জের 4টি স্থানে অভিযান চালানো হয়। 5 কিলোমিটার বিস্তৃত এলাকার 2000 বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার। পরে উত্তর শান্তিনগর এলাকার 2টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতেই মেয়াদ শেষ। মানহীন টিফিনে ক্ষোভ। 5000 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম। ঠিকাদারকে দুষছেন পরিচালক। হাম ও উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। 10 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত। ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।